হ্যাঁ, চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আসছে সবাই? আচ্ছা, তো আমরা লেনদেন পড়েছি, লেনদেন হিসাব সমীকরণ আমরা পারি, লেনদেনের আমরা ব্যাখ্যাও পারি, কিন্তু লেনদেনগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা আগে পড়ি নাই, এটা আমরা পড়বো। হ্যাঁ, তো লেনদেনকে এটা পরের পৃষ্ঠাতেও আছে, দেখো 38 পৃষ্ঠায়। 38 পৃষ্ঠায় দেখো নিচে একটা ছক আছে যে লেনদেন, হ্যাঁ, লেনদেনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। কি কি? হ্যাঁ, মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, আবার মূলধন জাতীয় লেনদেন আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আর মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আর হলো ব্যয় বা প্রদান। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আবারও এটা একটু দেখি। লেনদেনকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। কি কি? হ্যাঁ, মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। এবার মূলধন জাতীয় আবার দুই ভাগে, মুনাফা জাতীয় আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি কি? আর মুনাফা জাতীয় লেনদেন? ইয়েস, ফাইন। আচ্ছা, এবার আসো 39 পৃষ্ঠায় মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়, আমরা ব্যাখ্যাটা একটু জেনে নিই। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেন হইল যে লেনদেনগুলো অনেক বছর পর পর হয়ে থাকে, যে লেনদেনগুলো টাকার অঙ্ক অনেক বেশি থাকে, মানে বড় অঙ্কের টাকার থাকে, যে লেনদেনগুলো ব্যবসায় নিয়মিত হয় না, যে লেনদেনগুলো ব্যবসায় অনিয়মিত, অনেক দিন পর পর, অনেক বছর পর পর হয়ে থাকে, যে লেনদেনের মাধ্যমে আমরা দীর্ঘদিন সুবিধা ভোগ করে থাকি, যে লেনদেনের মাধ্যমে আমাদের সম্পদ অর্জিত হয় বা সম্পদ কমে, সেই লেনদেনগুলোকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। এবার যেমন আমি তোমাদের একটু উদাহরণ দেই, আসবাবপত্র ক্রয়। কারণ আসবাবপত্র ক্রয়কে আমরা প্রতি মাসে করি, প্রতি বছরে করি, এটা কি নিয়মিত করি? নির্দিষ্ট কোনো টাইমে করি যে 1 বছর পর বা 5 বছর পর এমন করি? নির্দিষ্ট কোনো টাইম নেই। এটা কি অল্প টাকার থাকে না বেশি টাকার থাকে? এটার কারণে সম্পদ অর্জিত হইল না হইল না? হইল। তো এই লেনদেনগুলোকে বলা হয় মূলধন জাতীয়। এবার মূলধন জাতীয় লেনদেন তুমি বুঝতে পারলা, এরপরে বুঝতে হবে এটা মূলধন জাতীয় আয় না ব্যয়। আয় ব্যয়টা মনে রাখবা সহজেই, যখন তোমার কাছে টাকাটা আসতেছে সেটা হলো মূলধন জাতীয় আয়, আর যখন টাকাটা তোমার কাছ থেকে যাইতেছে তখন এটা মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আসবাবপত্র ক্রয় এটা হলো মূলধন জাতীয় ব্যয়। এখন অপশনে যদি মূলধন জাতীয় আয় ব্যয় না থাকে, শুধু মূলধন জাতীয় লেনদেন থাকে, তাহলে আসবাবপত্র ক্রয় থাকলেও মূলধন জাতীয় লেনদেন, আসবাবপত্র বিক্রয় থাকলেও মূলধন জাতীয় লেনদেন। কিন্তু অপশনে যদি আয় ব্যয় থাকে আবার মূলধন জাতীয় লেনদেন থাকে, তখন তোমার দিতে হবে একদম ডেফিনেটলি যেটা সেটা। আসবাবপত্র ক্রয় অপশনে যদি থাকে মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, তখন তুমি কোনটা দিবা? ব্যয়। আর যদি থাকে আসবাবপত্র বিক্রয়, মূলধন জাতীয় আয়। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এইবার তোমাদের এই যে প্রাপ্তি আর আয়ের মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমি বুঝাই দিই। হ্যাঁ, এটা অনেকেই বুঝায় না, অনেক টিচারেও এটা ঠিকমতো মানে বলতে পারে না। আমি তো অনেকটাই ট্রেনিং করছি, কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকেই বলে মূলধন জাতীয় আয় আর প্রাপ্তি একই জিনিস, কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি আর আয় একই জিনিস না। কীরকম সেটা দেখো। ধরো তুমি একটা কম্পিউটার কিনছো, বা তুমি একটা ফ্রিজ কিনছো, বা তুমি একটা গাড়ি কিনছো, যে কোনো একটা সম্পদ তুমি কিনেছো, তখন এটা কী হইতেছে? মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এবার ধরো গাড়িটা তুমি 5 লাখ টাকা দিয়ে কিনছিলা। কত টাকা দিয়ে? 5 লাখ টাকা দিয়ে কিনছো 1 বছর আগে বা 6 মাস আগে বা 5 বছর আগে, যাই হোক। এখন গাড়িটার দাম বেড়ে গেছে, গাড়িটির দাম বাড়তেছে না দিনে দিনে। ধরো গাড়িটার দাম এখন বেড়ে যাওয়ায় তুমি যে 5 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছিলা, এইটা ব্যবহার করার পরেও তুমি আজকে এটা 6 লাখ টাকা বিক্রি করতে পারতেছো। কত টাকা? 6 লাখ টাকা বিক্রি করতে পারতেছো। তাহলে 6 লাখ টাকা বিক্রি করে থাকলে
তুমি যে বিক্রি করে 6 লাখ টাকা পাইতেছো, এটা মূলধন জাতীয় প্রাপ্তি না আয় না ব্যয়? প্রাপ্তি। ভেরি গুড। এই 6 লাখ টাকা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর আয় হইতেছে কত টাকা? 1 লাখ টাকা। কারণ 5 লাখ টাকা তুমি কিনছিলা, তাহলে মূলধন জাতীয় আয় হইল 1 লাখ টাকা। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা আর আয় কোনটা বুঝছো? তাহলে তোমরা যদি 6 লাখ টাকারই বলো মূলধন জাতীয় আয়, তাহলে হইব? কারণ এটা তো আমরা কিনছিলাম 5 লাখ টাকা, 6 লাখ টাকা তো আর আমাদের আয় হয় নাই। ক্লিয়ার গেল নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যদি ওই গাড়িটা তুমি 4 লাখ টাকা বিক্রি করতা, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হইতো কত? প্রাপ্তি হলো 4 লাখ। তার মানে কি, তুমি সম্পদটা বিক্রি করে যে টাকাটাই পাইতেছো সেটাই হইলো মূলধন জাতীয় প্রাপ্তি। এটা হোক কম, হোক বেশি, হোক সমান, যেটাই থাকুক, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর যদি বেশি পাইয়া থাকো, যতটুকু বেশি পাইতেছো সেটা হলো মূলধন জাতীয় আয়। আর যদি কম পাইয়া থাকো, তাহলে ওইটাকে মূলধন জাতীয় ব্যয় ঠিক বলা যায় না। কারণ কি, যখন আমরা গাড়িটা কিনছিলাম তখনই হয়ে গেছে মূলধন জাতীয় ব্যয়। এখন বিক্রি করতেছি সময় আর এটার ব্যয় বলা যাবে না, এটা ক্ষতি। এটা কি? ক্ষতি। ক্লিয়ার? তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আর আয়টা ক্লিয়ার। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনটা ক্লিয়ার, আর আয় ব্যয় তো আগেই ক্লিয়ার। ফাইন। এবার আসো মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়, 40 পৃষ্ঠায়। হ্যাঁ, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। এখন মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা? মুনাফা জাতীয় লেনদেন হইল যে লেনদেনগুলো, মানে মূলধন জাতীয়র উল্টাটা, যে লেনদেনগুলো বারবার হয়, প্রতিদিন হয়, নিয়মিত হয়, বছরে অনেকবার হয়, যেটা টাকার অঙ্ক সাধারণত কম থাকে, ছোটো অঙ্কের থাকে, সেইগুলোকে বলা হয় মুনাফা জাতীয়। যেমন কর্মচারীর বেতন, অফিস ভাড়া বা দোকান ভাড়া বা বিমা প্রিমিয়াম, বিমা সেলামি, এগুলো কি নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। তাহলে নিয়মিতগুলো হলো মুনাফা জাতীয়, আর অনিয়মিতগুলো জাতীয়। এবার মেশিন চালানোর খরচ বা মেশিন চালানোর জন্য টুকিটাকি খরচ, এটা মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? মুনাফা জাতীয়। কারণ এগুলো ছোটো অঙ্কের, এগুলো বারবার হয়, কিন্তু মেশিন যখন কিনবো তখন সেটা মূলধন জাতীয়। ভেরি গুড। এই তো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ভেরি গুড। এবার আসো একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা থেকে পরীক্ষায় বারবার আসে, 41 পৃষ্ঠায়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটাকে বলে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো 3টা আছে, এই 3টার মধ্যেই পরীক্ষায় আসে। যে ব্যয়গুলোকে মুনাফা জাতীয়ও বলা যায় না, আবার মূলধন জাতীয়ও বলা যায় না, সেই ব্যয়গুলোকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে 3টা। কয়টা? 3টা। এটা কি দাগানো আছে তোমাদের বইয়ে? আচ্ছা, তাহলে আমি ছবি তুলে দিয়ে দিব, কেমন? আচ্ছা, আর এখানে ভিডিওটার মধ্যেও দাগানো আছে। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 3টা কি কি? 1 নাম্বার, নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ও পরীক্ষা ব্যয়। এটা পরীক্ষায় পাই ভাই, এটা পরীক্ষায় পাই যাবো তোমরা। নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয় পাইছো? এই যে লাস্টের 2 লাইন, নতুন পণ্য তৈরির পূর্বের গবেষণা ও পরীক্ষা ব্যয়। ওকে। 2 নম্বর, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়। 3 নম্বর, ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়। আমরা চারপাশে খেয়াল করলে দেখবা অনেক ব্যবসায়ী, অনেক শোরুমই, অনেক দোকানই জায়গা পরিবর্তন করে না? করে না? করে। যেমন পিজা বার্গ আগে ছিল ওইদিকে, এখন চলে আসছে ওই যে লারিবের উপরে। তারপরে ওই যে এদিকে আরও কোনটা, পপাইস এখানে ছিল, পপাইস চলে গেছে ওইদিকে। স্বপ্ন আগে ছিল সিলভার ডেলের একবারে পাশের বিল্ডিংটায়, চলে গেছে পরেরটায়, ঠিক না? তো এরকম অনেক চেঞ্জ হয়। তো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যখন স্থানান্তর হয়, সেটাকেও বলা হয় কোন ধরনের ব্যয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, এটা হিসাব মতো মূলধন জাতীয় হওয়ার কথা, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এই 3টা এন্ট্রিকে কি বলা হয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওই যে এই যে সিনথিয়া, মন খারাপ করার কোনো কারণ নেই। হ্যাঁ,
তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কয়টা? তিনটা। কি কি? ব্যয় ইত্যাদি, এগুলো হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ভেরি গুড, এখান থেকে কিন্তু প্রশ্ন পাইবা পরীক্ষায়। এবার আসো, এখান থেকে একবারে এমসিকিউ সব সময় আসে, সব সময়। এই যে মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা পাইছ? তো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের হিসাবের তালিকা 1 নম্বরে কি আছে দেখো, মূলধন। তো মূলধনটা কিসের মধ্যে পড়ে? মূলধনটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি, মনে রাখবা। মূলধন কি? মূলধন জাতীয় প্রাপ্তি। 2 নম্বর, জমি ও দালান কোঠা বা পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। তাহলে যে কোনো সম্পদ বিক্রয় সেটা কি হবে? মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়। ঋণ গ্রহণ সেটা কি হবে? মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে তোমরা মনে রাখবা, এখানে প্রথম যে 3টা এন্ট্রি আছে, এই 3টাই তোমাদের এসএসসি পর্যন্ত মূলধন জাতীয় প্রাপ্তি, এর বাইরে আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তি নাই। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা পাইলা? 3টে। কি কি? তারপরে 3 নম্বরে কি? শোনো, তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পেলাম কয়টা? 3টা। এর বাইরে আর লাগবে মূলধন জাতীয় প্রাপ্তি পাইলাম কয়টা? এর বাইরে আর লাগবে না। যদি ভালো মতো শিখে ফেলো, শেখা হয়ে গেল, পরীক্ষায় আসবে, তুমি পারবা, নাম্বার পাইবা। আর যদি ভালো মতো না শিখো তাহলে আর শিখা হবে না। কারণ প্রত্যেক দিনের তোমার নির্দিষ্ট পড়া আছে, এই পড়াটা প্রত্যেক দিন ওই সময় মতো শেষ না করলে পরে আর তোমার শেষ করার সুযোগ হবে না। কারণ যে একদিনের পড়া কমপ্লিট না করে 10 দিনের পড়া জমলে আর সেটা কমপ্লিট করা পসিবল হয় না। আচ্ছা, তারপরে 4 নম্বরে কি আছে? পণ্য বিক্রয়। আচ্ছা, পণ্য বিক্রয় কোন ধরনের লেনদেন? মুনাফা জাতীয় আয় না ব্যয়? ভেরি গুড। 5 নম্বর, ব্যাংকে জমার সুদ বা বিনিয়োগের সুদ কি হবে? ওই মানে হলো মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়, কারণ ব্যাংক থেকে যে সুদ পাইতেছো সেটা আয়, এই জন্য মুনাফা জাতীয় আয়। দালান কোঠা বা বিল্ডিং বা জমি বা অফিসের ভাড়া প্রাপ্তি সেটা কি হবে? মুনাফা জাতীয় আয়। শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, সেবার বিনিময়ে কমিশন গ্রহণ, মুনাফা জাতীয় আয়। ভেরি গুড। তারপরে 9 নম্বরে জমি ক্রয়। জমি ক্রয় মূলধন জাতীয় ব্যয়। কারণ জমি ক্রয় কি কেউ প্রত্যেক দিন করে? প্রতি মাসে করে না। আচ্ছা, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় সেটাও মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ। এরপর 11 নম্বর, দালান কোঠা নির্মাণ, মূলধন জাতীয় ব্যয়। 12, যন্ত্রপাতি ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। ভেরি গুড। তারপরে 13, নতুন পণ্যের গবেষণা ব্যয়। এটা আমরা একটু আগে শিখছি। 14 নম্বর, যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ, মূলধন জাতীয় ব্যয়। এখন শোনো, যন্ত্রপাতি না বলে যদি শুধু থাকতো ক্রয় পরিবহন খরচ, তাহলে সেটা হয়তো মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু এখানে যন্ত্রপাতির সাথে খরচটা, তাহলে এই খরচটাকে আমরা ব্যবহার করতেছি না, এই জন্য এটা হয়ে গেছে মূলধন জাতীয় ব্যয়। তারপরে যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ। এখানে যন্ত্রপাতির বড় ধরনের মেরামত খরচ বলছে, এই জন্য এটা মূলধন জাতীয় ব্যয়। কিন্তু এখানে যদি বলতো যন্ত্রপাতির মেরামত ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। কারণ মেরামত বারবার প্রায় সময় করতে হয়, কিন্তু বড় ধরনের মেরামত ব্যয় সেটা বারবার করা হয়, সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, মনে রাখবা। আচ্ছা, তারপর 16, আসবাবপত্র ক্রয়। আচ্ছা, এটা সহজে মনে রাখবা, যে কোনো সম্পদ ক্রয় মূলধন জাতীয়। আচ্ছা, তারপরে 17, পণ্য ক্রয়, মুনাফা জাতীয় ব্যয়। 18, বেতন ও মজুরি।
19 ঋণের সুদ প্রদান, হ্যাঁ। বাড়ি ভাড়া প্রদান, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, বিজ্ঞাপন খরচ, বিমা প্রিমিয়াম, যন্ত্রপাতি দৈনন্দিন মেরামত খরচ, দালান কোঠা যন্ত্রপাতি আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয় বা অপচয় যেটাকে বলে মুনাফা জাতীয় ব্যয়। ভেরি গুড। তাহলে এই যা যা পড়ানো হয়েছে এগুলো পড়লে এই চ্যাপ্টার থেকে তুমি সুন্দর মতে সব প্রশ্নই কমন পেয়ে যাবা।